কে বেশি শক্তিশালী, আর্মি প্যারা কমান্ডো নাকি নেভি সোয়ার্ডস? উত্তরটা হয়তো এত সহজ নয়, কারণ একজনের শক্তি আকাশ ও স্থল অভিযানে আর অন্যজনের বিশেষ দক্ষতা সমুদ্র ও জলপথের অপারেশনে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দুটি ইউনিট নিয়ে সবচেয়ে বেশি রহস্য, সবচেয়ে বেশি গুঞ্জন। তা হলো আর্মি প্যারা কমান্ডো ব্রিগেড আর নেভির স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ, সংক্ষেপে সোয়ার্ডস। দুটো বাহিনী তৈরি হয়েছে ভিন্ন সময়ে, ভিন্ন উদ্দেশ্যে, ভিন্ন পরিবেশে যুদ্ধ করার জন্য। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে দেখব এই দুই বাহিনীর ইতিহাস, ট্রেনিং প্রক্রিয়া, অস্ত্রশস্ত্র, উল্লেখযোগ্য অপারেশন এবং সবশেষে বিশ্লেষণ করব কে কোন পরিস্থিতিতে এগিয়ে থাকতে পারে। মনে রাখবেন, এই দুই বাহিনীর প্রকৃত সক্ষমতা রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় পড়ে, তাই আমাদের বিশ্লেষণ হবে পাবলিকলি জানা তথ্যের ভিত্তিতে। ওকে, সো চলুন শুরু করা যাক। বাংলাদেশের স্পেশাল ফোর্সের বীজ বপন হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধের সময়। তখন পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ বা SSGতে কর্মরত বেশ কয়েকজন বাঙালি অফিসার মুক্তিবাহিনীতে যোগ দেন। তাদের যুদ্ধ অভিজ্ঞতায় পরবর্তীতে বাংলাদেশের প্রথম কমান্ড ইউনিটের ভিত্তি তৈরি করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং কর্নেল আবু তাহের, যিনি মেরুন প্যারাসুসিস্ট নামে পরিচিত ছিলেন। স্বাধীনতার পর 1974 সাল থেকে বিভিন্ন নামে কমান্ড ইউনিট কাজ করেছিল। মূলত জঙ্গল যুদ্ধ আর কাউন্টার ইমার্জেন্সি বিশেষজ্ঞ হিসেবে এটা কাজ করেছিল। 1976 সালে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স একটি বিশেষ স্পেশাল ওয়ারফেয়ার উইং প্রতিষ্ঠিত হয়, যেটা ছিল স্বাধীন বাংলাদেশে স্পেশাল ফোর্স গঠনের প্রথম বড় পদক্ষেপ। অবশেষে 1992 সালের 30 জুন আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়ন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম আধুনিক স্পেশাল ফোর্স, ডাকনাম দ্য চিতা। 2015 সালে এটি পূর্ণাঙ্গ রেজিমেন্টে রূপান্তরিত হয়, আর 2016 সালে সেপ্টেম্বরে গঠিত হয় প্যারা কমান্ডো ব্রিগেড, যার সদর দপ্তর সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে। বর্তমানে এই ব্রিগেডের অধীনে রয়েছে একাধিক ব্যাটালিয়ন। প্যারা কমান্ডোর মূল স্লোগান করো অথবা মরো, দ্যাট মিনস ডু অর ডাই। তাদের কাজের পরিধি বিশাল: ডিপ পেনিট্রেশন রেইড, কাউন্টার টেরোরিজম, হোস্টেজ রেস্কিউ, বিশেষ রিকনেসা আর পার্বত্য চট্টগ্রামে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন। এখন আসি সোয়ার্ডসের জন্ম কোথা থেকে। সোয়ার্ডস হচ্ছে মূলত একটি সাগরের নিঃশব্দ যোদ্ধাদের কথায়। সোয়ার্ডসের শিকড়ও লুকিয়ে আছে 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো নামে একটি ছোট ইউনিট আন্ডার ওয়াটার ডেমোলিশন আর সামুদ্রিক অপারেশন চালাতো পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। এই নৌ কমান্ডোরাই আজকের সোয়ার্ডসের পূর্বসূরি। কিন্তু আধুনিক সোয়ার্ডসের প্রকৃত যাত্রা শুরু হয় অনেক পরে। 2008 সালে মার্কিন নৌবাহিনীর সিল ইনস্ট্রাক্টরদের সরাসরি সহায়তায় প্রশিক্ষণ শুরু করা হয়, আর তৎকালীন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা এই ইউনিট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2009 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সোয়ার্ডস। প্রথম ব্যাচে ছিল 150 জন কমান্ডো আর 200 জন ডুবুরি। সোয়ার্ডস গড়ে তোলা হয়েছে মার্কিন নেভি সিল আর দক্ষিণ কোরিয়ান ইউডিটি সিল টিমের আদলে। তাদের সদর দপ্তর চট্টগ্রামে, নাম বিএনএস নির্ভিক। প্রশিক্ষণে সহায়তা করে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং তুরস্কের ইনস্ট্রাক্টররা। তাদের নীতিবাক্য ভ্যালোর, ভিগর, ভিক্টোরি, সাহস, শক্তি ও বিজয়। সোয়ার্ডসের প্রধান দায়িত্ব অ্যান্টি পাইরেসি, কাউন্টার টেরোরিজম, হোস্টেজ রেস্কিউ, আন্ডার ওয়াটার ডেমোলিশন, সামুদ্রিক রিকনেসা আর কোভার্ট সি টু ল্যান্ড ইনফিল্ট্রেশন। ওকে, এখন আসল প্রশ্নে আসি, ট্রেনিং কতটা কঠিন? প্যারা কমান্ডো হতে হলে একজন সৈনিককে পার হতে হয় প্রায় 7 মাসের এয়ারবর্ন কমান্ডো কোর্স। এই কোর্সে থাকে প্যারাশুট জাম্প ট্রেনিং, জঙ্গল ওয়ারফেয়ার, আরবান কমব্যাট, লং রেঞ্জ ইনফিল্ট্রেশন আর মানসিক শারীরিক সহনশীল পরীক্ষা। যারা টিকে থাকে তারাই প্রায় কাঙ্ক্ষিত প্যারা কমান্ডো ব্রিগেড। অন্যদিকে সোয়ার্ডসের সিলেকশন ট্রেনিং তুলনা করা হয় বিশ্বের সবচেয়ে কঠিন মিলিটারি ট্রেনিংগুলোর সাথে। এখানে ড্রপ আউট রেট প্রায় 95%, অর্থাৎ 100 জন শুরু করলে মাত্র 5 জন শেষ পর্যন্ত টিকে থাকে। প্রশিক্ষণ হয় মার্কিন নৌবাহিনীর নেভাল স্পেশাল ওয়ারফেয়ার সেন্টারের গাইডলাইন অনুসরণ করে। এতে থাকে ওপেন ওয়াটার ডাইভিং, কমব্যাট সুইমিং, আন্ডার ওয়াটার ডেমোলিশন আর চরম পরিস্থিতিতে মানসিক দৃঢ়তা পরীক্ষা।
তাহলে পার্থক্যটা কোথায় আসলে? প্যারাকমান্ডো তৈরি হয় স্থল আর আকাশপথে দ্রুত নিখুঁত আক্রমণের জন্য। অন্যদিকে সোয়ার্ডস তৈরি হয় পানির নিচে নিঃশব্দে ঢুকে শত্রুর অজান্তে অপারেশন করা এবং শেষ করার জন্য। একজনের যুদ্ধক্ষেত্র মাটি আর আকাশ, আরেকজনের যুদ্ধক্ষেত্র সমুদ্র আর নদী। এখন আসি অস্ত্র এবং সক্ষমতা, অস্ত্রশস্ত্র ও সক্ষমতার দিকে। অস্ত্রশস্ত্রের দিক থেকে দুই বাহিনী সক্ষম প্রায় সব ধরনের আধুনিক অস্ত্র পরিচালনা করতে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, উভয় বাহিনীরই সুনির্দিষ্ট অস্ত্র তালিকা, ইউনিট সাইজ আর অপারেশনাল ডিটেইল রাষ্ট্রীয় গোপনীয়তার অন্তর্ভুক্ত। তবে পাবলিকলি জানা তথ্যের থেকে বোঝা যায় প্যারাকমান্ডোর মূলত ডিজাইন করা হয়েছে দ্রুত গতির স্থল অভিযান, শহরে যুদ্ধ আর আকাশপথে অনুপ্রবেশের জন্য, তাদের শক্তি, গতি আর নির্ভুলতায়। অন্যদিকে সোয়ার্ডস বিশেষজ্ঞ হচ্ছে আন্ডার ওয়াটার অপারেশনে, জাহাজ ছিনতাই প্রতিরোধ, আবার উপকূলীয় নিরাপত্তায় দেয়। তাদের শক্তি স্টিলথ আর ধৈর্য। এখন আসি তারা কোন ধরনের অস্ত্র নর্মালি ব্যবহার করে। প্রথমত আসি আর্মি প্যারাকমান্ডো। তারা অ্যাসল্ট রাইফেল যেমন M4, M16 ফ্যামিলি এর অস্ত্রগুলা নর্মালি ব্যবহার করে। পিস্তল, ক্লোজ কোয়ার্টার ও ব্যাকআপ ওয়েপন হিসেবে। স্নাইপার, প্রিসিশন রাইফেল নির্দিষ্ট মিশনের জন্য এগুলো ব্যবহার করা হয়। লাইট এবং মিডিয়াম মেশিন গান, দেন গ্রেনেড অ্যান্ড গ্রেনেড লঞ্চার সিস্টেম, অ্যান্টি আর্মার ওয়েপন্স, নাইট ভিশন অ্যান্ড অপটিক্যাল ইকুইপমেন্ট। নর্মালি এগুলো ব্যবহার করা হয় বিশেষ অভিযানে, যেমন গুরুত্বপূর্ণ যে সকল অভিযান হয়ে থাকে। নাও আসি যে সোয়ার্ডস কোন ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করে। প্রথমত সোয়ার্ডসের মূল বৈশিষ্ট্য হলো মেরিটাইম স্পেশাল অপারেশনস। তাই তাদের অস্ত্র ও ইকুইপমেন্ট এর মেইনলি ল্যান্ডের পাশাপাশি ওয়াটারবর্ন অপারেশনের প্রয়োজন বিবেচনা করা হয়। তাদের ক্ষেত্রে দেখা যায় অ্যাসল্ট রাইফেল, কার্বাইন্স, সাবমেরিন গানস অ্যান্ড কম্প্যাক্ট ওয়েপন্স, যেগুলো মেইনলি ব্যবহার করে ক্লোজ কোয়ার্টার মেরিটাইম অপারেশনের জন্য। পিস্তলস, প্রিসিশন অ্যান্ড স্নাইপার ওয়েপন্স, দেন মেশিন গানস, গ্রেনেডস, মেরিটাইম অ্যান্ড আন্ডার ওয়াটার ইকুইপমেন্টস, নাইট ভিশন ও স্পেশালাইজড অপটিক্যাল ইকুইপমেন্ট। এবার আসে এই বাংলাদেশের প্যারাকমান্ডো এবং সোয়ার্ডস তাদের বাস্তব কোনো অপারেশনে। আমরা সকলে জানি 2016 সালের জুলাই মাসে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর পরিচালিত হয় অপারেশন থান্ডারবোল্ট। এই অপারেশনে অংশ নেয় প্যারাকমান্ডো ব্রিগেড, সোয়ার্ডস এবং অন্যান্য বাহিনী। শুরুতে পুলিশ আর সোয়াট দল পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও পরিস্থিতির জটিলতার কারণে অভিযানের দায়িত্ব হস্তান্তরিত হয় প্যারাকমান্ডো ব্যাটালিয়নের কাছে। এছাড়া প্যারাকমান্ডো ব্রিগেড সিলেট, অপারেশন টুয়াইলাইট সহ একাধিক কাউন্টার টেররিজম অভিযানে এবং পার্বত্য চট্টগ্রামে নিয়মিত কাউন্টার ইনসার্জেন্স অভিযানে অংশ নিয়েছে। সোয়ার্ডসের কার্যক্রম তুলনামূলকভাবে কম প্রকাশ্যে আসে, কারণ তাদের বেশিরভাগ অপারেশন সমুদ্র কেন্দ্রিক এবং গোপনীয়। তবে জানা যায় তারা নিয়মিত অংশ নেয় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে, অ্যান্টি পাইরেসি অভিযানে আর যুক্তরাষ্ট্রের নেভি সিলদের সাথে যৌথ মহড়া টাইগার শার্ক এক্সারসাইজে। দুই বাহিনীর যুদ্ধক্ষেত্রে নিজেদের দক্ষতা বহুবার প্রমাণ করেছে, শুধু পরিবেশ ভিন্ন এবং লক্ষ্য ভিন্ন। তাহলে প্রশ্নটার উত্তর কি? প্যারাকমান্ডো নাকি সোয়ার্ডস, কে বেশি শক্তিশালী? সত্যি বলতে এই প্রশ্নের কোনো সহজ সরল উত্তর নেই, কারণ দুটো বাহিনী তৈরি হয়েছে সম্পূর্ণ ভিন্ন যুদ্ধক্ষেত্রের জন্য। যদি যুদ্ধ হয় পাহাড়ে, জঙ্গলে বা শহরের অলিগলিতে, প্যারাকমান্ডোর অভিজ্ঞতা আর প্রশিক্ষণ তাদের এগিয়ে রাখবে। কিন্তু যদি যুদ্ধ হয় সমুদ্রে, নদীতে বা জাহাজে, সোয়ার্ডসের সমতুল্য কেউ নেই। এটা অনেকটা বাঘ আর হাঙরের মতো, দুজনে নিজ নিজ রাজ্যে অপ্রতিরোধ, কিন্তু অন্যের রাজ্যে গেলে সুবিধা হারায়। বাস্তবে বাংলাদেশের সামরিক কৌশলেও এই দুই বাহিনীকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক শক্তি হিসেবে দেখা হয়। একসাথে কাজ করলে তারা সবচেয়ে কার্যকর, যেমনটা আমরা দেখেছি অপারেশন থান্ডারবোল্টে। বাংলাদেশের এই দুই এলিট বাহিনী, একজন আকাশ আর মাটির প্রভু, আরেকজন সাগরের ছায়াযোদ্ধা, দুজনে নীরবে দেশের নিরাপত্তা রক্ষা করে যাচ্ছে, বেশিরভাগ সময় পর্দার আড়ালে থেকেই।
তবে আপনার কি মনে হয় যদি সত্যি মুখোমুখি প্রতিযোগিতা হতো এই দুই বাহিনীর মধ্যে, কে জিতত? তাহলে কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।